কিন্তু বিরোধী দল থেকে বরাবরই শুরু থেকে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী সময়গুলোতে যে বলছিলেন তারা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, পুরোপুরি নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করেনি, একটি দলের হয়ে তারা কাজ করেছে, নানা অভিযোগ আসলে তারা দিয়েছে। আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে যদি প্রথমেই আসতে চাই, ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যটি অনেকটা আপনাদেরই দিকে আসলে যাচ্ছে, কারণ আপনারাও বলেছেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আসলে কোনো তো সুযোগও ছিল না এবং হয়ওনি। কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজকে যে মন্তব্যটি করেছেন এটা তো দিবালুকের মতো সত্য। বাংলাদেশে যে নির্বাচনটি ১২ ফেব্রুয়ারি হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের আলাদাভাবে সারাহ কুকের আরেকটা প্রোগ্রাম ছিল। জি, তো এখানে আমরা দুজন সংসদ সদস্য আছি। আমি আপনাকে এবং আমাদের সহ-আলোচক ডক্টর আতিক মুজাহিদকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, যে বক্তব্যটি আজকে সারাহ কুক দিয়েছেন এটি তো সত্য, দিবালুকের মতো সত্য, যে বাংলাদেশের ইতিহাসে এরকম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আর কখনো হয় নাই। এই নির্বাচনে একজন লোকও মারা যায় নাই, তেমন কোনো সহিংসতা হয় নাই। এমনকি নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে সহিংসতার নানা নজির আছে, উদাহরণ আছে, জ্বালাও পোড়াওয়ের ইতিহাস আছে, কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে হয় নাই। আর এই নির্বাচনটির মাধ্যমে আপনি আরও এই নির্বাচনের একটি বিশেষত্ব আছে, যে বাংলাদেশে যারা দীর্ঘ ১৭ বছর দমনপীড়ন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, সর্বশেষ ৫ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, যারা এই দেশটাকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল, এদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিদায়ের মাধ্যমে, তাদের পলায়নের পর একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি এত সুন্দর নির্বাচন হয়েছে, একটি গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশের জনগণ জনরায়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম, বিরোধী দলে কিন্তু আরও কয়েকটি দল আছে, কিন্তু একটি দলের নেতৃবৃন্দের আমরা আচরণ লক্ষ্য করলাম যে তারা বিরোধী দল মানে যে কোনো বিষয়ে তারা গঠনমূলক সমালোচনা করবে। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। আর এই যে সংসদ, এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সংসদে যারা এসেছেন সবাই মিলে এই সংসদকে সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু করবেন। কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে ওনারা এক এক সময় এক এক কথা বলছেন, স্ববিরোধী কথা বলছেন, মানে নিজেদের কথারই মানে দেখা গেছে যে সকালে একটা বলছেন, বিকালে আজকে একটা, কালকে একটা, এরকম অনেক নজির আছে। সংসদে মাঝে মধ্যে আপনারা দেখেছেন উত্তেজনাকর পরিস্থিতি, আবার মাঝে মধ্যে সংসদে খুব সুন্দর করে বলে যে আমরা আসুন একসাথে কাজ করি, আবার বলে যে ওরা ১৭ বছর, কেউ কেউ বলে যে ১৭ বছর ওরা থেকেছে, ১৭ দিনে থাকতে পারবে না। আবার এমনও বলে যে পরিবারটি বাংলাদেশের সবসময় গণতন্ত্র রক্ষা করেছে, গণতন্ত্র যখন সংকটে পড়েছে তখন সামনে এগিয়ে এসেছেন, সেটা শহীদ জিয়া বলেন। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, এর আগে একদলীয় বাকশাল ছিল, উনি এসে গণতন্ত্রের পথে গণতন্ত্র উত্তরণ করেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। ঠিক তেমনি ৯ বছর গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। আবার সেই ১৭ বছর গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সর্বশেষ জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে মানে সংসদের যারা সংসদ সদস্য আছেন, সবার মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, সবার আচরণে বাংলাদেশের মানুষ আরও মানে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আপনি পুরো প্রেক্ষাপটে মনে করছেন যে ইঞ্জিনিয়ারিং এর যেই কথাটা কোনো সুযোগই নাই, এটা মানে ওনারা যেটি বলেছেন, আমার ধারণা ওনারাও এটা বিশ্বাস করেন না। আমরা নিশ্চয়ই এটার উত্তর নেব। আপনারা কেউ বিশ্বাস করেন কিনা যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি হয়নি, বা এই যে ইউরোপীয় ইউনিয়ন তাদের যে পর্যবেক্ষণ দিলেন এতদিন পরে, ২ মাস পর আমরা জানি যে নির্বাচন এবং সরকার গঠনের, কি মনে হচ্ছে, আপনারা কি তাদের সাথে একমত? ওনারা তো ডেফিনেটলি ওনাদের অবজারভেশন দেবে একজন অ্যাজ এ অবজারভেটর হিসেবে। তারা বেশ কিছু রিকমেন্ডেশন দিয়েছে, 19টার মতো দিয়েছে। তো বিগিনিংয়ে তারা বলছে যে ইলেকশন ল যেটা আছে কমিশন, সেটা রিফর্ম করতে হবে। ইট মিনস দ্যার ইজ এ প্রবলেম ওভার দ্য ল।
আমরা কিন্তু সিন্স বিগিনিং নাগরিক কমিটি যখন হয় তখন বলেছি যে শেখ হাসিনার আমলের 2022 সালের আইন দিয়ে কিন্তু সিটা গঠন করা হয়েছে। সো দ্যাট ইজ এ প্রবলেম ওভার দেয়ার। আরপিওটার সকল অনেক কিছু ইস্যু কিন্তু আসে। সেকেন্ড হলো যে এই যে কমিশন সার্চিং কমিটি নিয়ে কিন্তু জুলাই সনদে আলোচনা আছে যে কে ইলেকশন কমিশনার হবে, এটা নিয়ে কিন্তু বিগ একটা প্রবলেম হবে, কারণ পাওয়ার ট্রানজিশনের ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে ইলেকশন কমিশনার। হ্যাঁ, ইলেকশন কমিশনার অনেক কিছু তো বায়াসড আছেই। আপনি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে কিছু না কিছু বায়াসনেস তার সাথে প্রমাণ তো দিতে হবে আমাদেরকে। এই যে 4 জন নারীকে আজকে কিন্তু আমাদের মনিরা একটা রিড করেছে, এটা হওয়া না, আমি কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি যে সব কিছু যেভাবে ব্ল্যাটেনলি বলে যে ওকে হয়েছে, দ্যাটস ওকে ফাইন, ইলেকশন একটা লেভেলে হয়েছে, কোনো মারামারি হয়নি, এটা অনেস্টলি বলতে হবে যে কোথাও কিন্তু কোনো মারামারি হয়নি। এবং ডেফিনেটলি পোস্ট ইলেকশনে কিন্তু ওই পরিমাণ সহিংসতা আমরা যেটা বলতেছি, বাট হয়েছে কিছু জায়গায় হয়তো ওইভাবে হয়নি, বাট মোটামুটি লেভেলে মারপিট করেছে, পুড়িয়ে দিয়েছে, হয়েছে একটা লেভেল পর্যন্ত। বাট যেটা হিস্ট্রিক্যালি সাইকেল অফ যেটা সেটা কিন্তু অনেক কম, এটা পজিটিভ সাইড এই ইলেকশনের। এখন যেটা বলা হয় যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নানা রকমভাবে হতে পারে, যদি কেউ করতে চায়, যদি বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে তাদের কিন্তু হিউজ একটা কি আপনার যে কাউন্টিং করার ক্ষেত্রে বা ইনপুটিং দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় এটা হয়েছে, অনেক অভিযোগ এসেছে। বিভিন্ন করে আমরা ঢাকা আর্টের ব্যাপারে অভিযোগ পেয়েছি, আমরা ববি হাজ্জাজে যে আসনটা ছিল আমাদের মামুনুল হকের ব্যাপারে স্পষ্ট অভিযোগ রয়েছে যে একটা রেজাল্ট আসতেছিল, রেজাল্টটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা রেজাল্ট স্টপ হয়ে গিয়েছে। এগুলোর উত্তর কিন্তু অনেক সময় নাই। হ্যাঁ, বলতে পারেন যে ভোট কাউন্টিংটা নিরপেক্ষ, মানে দেয়াটা খুব নিউট্রাল হয়েছে, কিন্তু কাউন্টিং এবং রেজাল্টের ব্যাপারে যেটা হয়েছে সেখানে ক্ষেত্রে অনেক সময় সেন্ট্রালাইজ করা হয়েছে, আপডেট যায়নি। এরকম অনেক কিছু অভিযোগ রয়েছে যেগুলো হয়তো নাহলে অনেকগুলো মামলা হয়েছে, সরকার দলীয় লোকে তো অনেক মামলা হয়েছে, যদি নিরপেক্ষ নিউট্রাল হতো তাহলে অনেকেই মামলা করেছে, আমার বিরুদ্ধেও তো অনেকে মামলা করেছে, নানা রকম মামলা, কিন্তু আক্তারের বিরুদ্ধে জাল ভোটের মামলা করেছে। তো এটার কিন্তু ডেফিনেটলি কিছু না কিছু হয়, বা পলিটিক্যাল রেটরিক কিছু থাকে, কিছু বাস্তবতা থাকে, কিন্তু ফ্রি ফেয়ার কম্পারেটিভলি বেটার অবশ্যই ইলেকশন হয়েছে অনেক জায়গা থেকে, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে আর কি। বাট এবার যেটা বলতেছিলাম যে ইলেকশন কমিশনের ব্যাপারে কিন্তু মেজর ইস্যুজ আছে, অভিযোগ আছে। যেমন এই 4 জন মহিলা এমপি বৈধতা ঘোষণা করাইছে, এই যে আপনাদের যেটা আমাদের সংরক্ষিত বলে, যাদের ব্যাপারে আরপিওতে বলা আছে কোনো চাকরি থেকে একদম 3 বছর থাকতে হবে, ব্র্যাক ইন্টারন্যাশনালে ছিল, যে বিদেশি সংস্থা ডোনেশন পায়, এরকম আমরা দেখলাম যে 3-4 জন রয়েছে, তাদের কিন্তু একজনও বাতিল হয়নি। কিন্তু মুনিরা, সে একটা নন প্রফিট, মানে একদমই না, সে একটা যে গ্রেডে চাকরি করে সরকারি একটা স্বায়ত্তশাসিত ব্যাংকে, তারটা কিন্তু বাতিল হয়েছে। তো এগুলো কিন্তু অনেক বায়াসনেস, অনেকগুলোতে ক্ষেত্রে কি করা যায় যে অ্যাপ্রোচের ক্ষেত্রে বায়াসনেস কিন্তু আমরা ইলেকশন কমিশন তাহলে মানে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, মানে তাতে কি আমরা বৃহৎ অংশে কি এটা বলা যায় যে সংসদ নির্বাচনটাও একই রকম ভাবে আসলে নিরপেক্ষ, সামনাসামনি দেখলেও কিন্তু আপনি বলছেন যে হয়তো সেখানে কিছু কিন্তু আছে, এখনো পুরোপুরি না। বলতে গেলে অনেক জায়গায় বায়াসড আচরণের ক্ষেত্রে, যেমন ধরেন বিএনপির অনেক লোকের বৈধতা দিয়েছিল বিগিনিং এর দিকে, কোনো ধরনের বিদেশি নাগরিক ছিল, আবার ওই সময় মাহবুব সালিটা বাতিল করে দেওয়া হয়েছিল, আবার রিট করে গিয়ে তার উদ্ধার করতে হয়েছে। এরকম অ্যাপ্রোচগুলো অনেক জায়গায় বায়াসড হয়েছে। এবং সবাই আপনি ইসির ব্যাপারে বলে যে উনি বিএনপির আমলে জ্বালানির উপদেষ্টা সচিব ছিল, এটা সবাই বলে, এটা কি মানুষের কিছু কিছু জিনিস তো আছেই যে পলিটিক্যালি বায়াসে থাকতে পারে। বাট ওভারঅলি ব্ল্যাটেনলি ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশনটা আপনি কিভাবে দিবেন? ইঞ্জিনিয়ারিং কি আপনার কাছে প্রুফ না দেখলে আপনি ইঞ্জিনিয়ার বলবেন কেমন? যেটাই তো, বাট কিছু অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ত্রুটিপূর্ণ অ্যাপ্রোচ রয়েছে, যেগুলো আসলে কোয়েশ্চেনেবল। আচ্ছা, আপনি মনে করেন সেখানে মানে আপনাদের ভাষাতেই যদি আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা আসলে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কোথাও না কোথাও হতে পারে। সেটাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি সর্দার ফরিদ, তার কাছে ওটা আসতে চাই। নিশ্চয়ই আপনিও যেহেতু খবরের মানুষ, আপনিও খবর রেখেছেন যে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এই হয়ে যাওয়া যে সংসদ নির্বাচন, সেটি নিয়ে তাদের যে পর্যবেক্ষণ, তাতে তারা দেখছে তাদের বক্তব্য অনুযায়ী যে সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, এবং 2008-এর পর তারা বলছে খুব সম্ভবত এটি এখন ঠিক তারা কত সাল থেকে এটা বলেছে এটা হয়তো একটু দেখে বলতে হবে, কিন্তু 2008 সালের পরেই তারা বলছে যে বাংলাদেশে একটি একেবারেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং যেটি তারা মনে করে যে সেটি বিশ্বে, আমরা বারবার যেটা বলি যে আন্তর্জাতিক মানের নির্বাচন, সেরকম একটি ধারা তারা মনে করে। এর মধ্যেও অবশ্য তারা 19টা সুপারিশ দিয়েছে, যার মধ্যে একটি আসলে সবচেয়ে বড় আলোচনার যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, নিরপেক্ষতার যে জায়গাটি, সেটি আরও পরিষ্কার হওয়াটা জরুরি, যেটা এর মধ্যে আমাদের একজন অতিথিও বারবার বলছিলেন। আপনার কাছ থেকে বিষয়টি মন্তব্য নিতে চাই।
আসলে যে বিষয়টা হয়েছে ঠিকই রয়েছে যে 2008-এর পরে এটাই সবচেয়ে ভালো নির্বাচন নিঃসন্দেহে। এবং নির্বাচন কমিশন নিয়ে যে আপত্তি সেটা অনেক আগে থেকে উঠেছিল, কারণ নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয় সেটা অতীতের সিস্টেম অনুযায়ী গঠিত হয়েছিল। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের প্রধান কোন দলের বা অন্যরা কে কার সুপারিশে হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে। যদি সিস্টেম মতো হতো তাহলে এই প্রশ্নটা উঠতো না, কারণ রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্ট যদি থাকে কোন নির্বাচন কমিশনারের, তাহলে সেটা প্রশ্ন উঠতেই পারে। এটা একটি দিক। আরেকটা দিক যেটা সেটা হলো যে আমরা লক্ষ্য করলাম দুজন ব্যক্তি এই বর্তমান সরকারে যোগদান করার কারণেও একটা বিতর্ক উঠেছে। সেটা হলো একজন ছিলেন উপদেষ্টা যিনি এখন পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, আরেকজন হলো অ্যাটর্নি জেনারেল যিনি এখন আইনমন্ত্রী হয়েছেন। এরকম একটা প্রশ্ন উঠেছে। আরেকটা ব্লান্ডার করেছেন, মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেটা হলো আরেক উপদেষ্টা যিনি সৈয়দা রেজওয়ানা হাসান। উনি যে বক্তব্য দিয়েছেন এরপর থেকে মানুষের ইঞ্জিনিয়ারিং কথাটা মানে জোর পাচ্ছে আর কি, বিরোধী দল এটা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। এই কারণে এই জিনিসটা এত বেশি আলোচনা আসছে। যদি এই তিনটি ঘটনা না ঘটতো, পররাষ্ট্র মন্ত্রী যদি আগের উপদেষ্টা না হতেন, এবং যদি অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী না হতেন, এবং একই সঙ্গে সৈয়দ রেজওয়ানা হাসান যদি এই ধরনের কথা না বলতেন যে আমরা একটি গোষ্ঠীকে ক্ষমতা আসতে দেইনি, এই ধরনের কথাবার্তার কারণে ইঞ্জিনিয়ারিং শব্দটা সামনে আসছে। আরেকটা বিষয় যেটা আমরা আসলে আমাদের নিজস্বতা হারিয়ে ফেলি। কিরকম? আমরা ইউরোপীয় ইউনিয়নের বা বিদেশি যখন কোনো সার্টিফিকেট দেয় সেটা যদি আমার পক্ষে আসে তাহলে আমি খুব হাইলাইটস করি,